Audio Jungle. Audio Jungle. নমস্কার, আমি শম্পা। আজও চলে এসেছি আপনাদের সামনে একটি হাড় হিম করা ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম আরণ্যক, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। যুক্তির আতস কাজ দিয়ে সব কিছু বিশ্লেষণ সম্ভব নয়। ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ যেমন আছে, তেমনি আছে অতীন্দ্রিয় জগৎ। সে জগতে সব কিছুই বিচিত্র, সব কিছু যুক্তির মাধ্যমে যাচাই করা চলে না। এই অতিপ্রাকৃত জগৎকে গায়ের জোরে অস্বীকার যারা করে, তারা পৃথিবীর 12 আনা রহস্যের খোঁজই পায় না। অনেক সময় আমরা মনকে বোঝাই যে সব চোখের ভুল, মনের ভুল, যা ঘটেছে নিছক কল্পনা অথবা মনের তৈরি মায়া। কিন্তু সঙ্গপানে নিজের মনের মুখোমুখি যখন বসি, তখন এসব অবজ্ঞা করা দুরূহ হয়ে ওঠে। ভনিতা ছেড়ে আসল ঘটনার কথা বলি। রায়পুর থেকে 36 মাইল পশ্চিমে আধা শহর, নাম খুরশিদগড়। আধা শহর বলছি এই জন্য, পাকা রাস্তা আছে, গোটা কয়েক অফিস আছে, একটা পেট্রোল পাম্প, মোটর কারখানা। পাকা রাস্তার পরিধি পার হলেই নিবিড় জঙ্গল, ছোট ছোট টিলা, কিছুটা অঞ্চল সংরক্ষিত সরকারি বন বিভাগের। প্রথম এসেছিলাম বছর 10 আগে, এক টিম্বার কোম্পানির প্রতিনিধি হিসেবে। কাজ বিশেষ কিছু নয়, জঙ্গল থেকে কাটা কাঠের হিসাব রাখতে হতো। 2-1 কর্মচারী, মাসান্তে তাদের মাইনে দেওয়া, অবসর সময় শিকার। শিকারের হাতেখড়িও ছিল উড়িষ্যার জঙ্গলে। বাবা সেখানে বন বিভাগে ছিলেন, জরিপের কাজ। তিনি হাতে করেই শিকার শিখিয়েছিলেন। প্রথমে সম্বর, অ্যান্টিলোপ, তারপর অন্য বরাহ, শেষকালে লেপার্ড। নিজের দক্ষতার ওপর বেশ আস্থা হয়ে উঠেছিল। এদিক ওদিক থেকে শিকারের জন্য ডাকও আসতো। তারপর খুরশিদগড়ে আবার যখন এলাম, তখন আমার পদোন্নতি হয়েছে। এক বিশ্বজোড়া পেট্রোল কোম্পানিতে আমি ভ্রাম্যমাণ পরিদর্শক। বড় শহর বদলায়, তারপর রাস্তাঘাট, বাড়ি, বাগান কয়েক বছর অন্তর নতুন রূপ পাল্টায়। কিন্তু খুরশিদগড়ের মতন আধা শহর শতাব্দীর পর শতাব্দী একই রকম থাকে। পুরনো বাসিন্দারা এসে ঘিরে ধরল, বসল প্রশ্ন, নিমন্ত্রণের হিড়িক। অনেক রাত পর্যন্ত গল্পগুজব। আড্ডা ভাঙবার মুখে আদিবাসী দল এসে দাঁড়ালো। খালি গা, পরনে নেংটি, চুলে পালক গোজা, কারো কারো হাতে টাঙিয়ার বর্ষা। এদের বাস জঙ্গলের মধ্যে ঝর্ণার ধারে। রাস্তা তৈরির কাজ করে, মেয়ে পুরুষ দুজনেই। সারা বছর এ কাজ থাকে না, বিশেষ করে বর্ষাকালে। তখন এরা জঙ্গল সাফ করে চাষবাস করে, হরিণ কিংবা পাখি শিকার করে আগুনে ঝলসে খায়। বাবু, তুই এসেছিস, এবার বাঁচা। মনে হলো চেনা লোক, 10 বছর আগে আমাকে দেখেছে। মুখ তুলে দেখলাম ঠিক তাই, মোড়ল কথা বলছে। চুলে পাক ধরেছে, কিন্তু পেশি এখনো সতেজ, টান টান চেহারা। আগের বারও বাঁচিয়েছিলি। এর আগে একবার চিতার উপদ্রব হয়েছিল, এদের ছাগল মুরগি তুলে নিয়ে যেত। একবার উঠোনে তেল মাখিয়ে একটা বাচ্চাকে রোদে শুয়ে রেখেছিল। দিন দুপুরে চিতা ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে উধাও। এক বুড়ো কাছে বসে পাহারা দিচ্ছিল, সে মুহূর্তের জন্য দেখলো একটা হলুদ ঝিলিক উঠোনের ওপর পড়েই আবার মিলিয়ে গেল। সেই সময় এরা দল বেঁধে এসেছিল। বাবু, তোর বন্দুক নিয়ে একবার চল, আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। চিতা শিকার সহজ নয়, বন্দুক হাতে সব সময় সজাগ থাকতে হয়। চিতার থাবার তলায় ডানলোপিলোর প্যাডিং, পাশ দিয়ে গেলেও শব্দ পাওয়া যায় না। তাছাড়া এরা গাছে উঠতেও দক্ষ। যে গাছের তলায় শিকারি বন্দুক নিয়ে তৈরি হয়ে আছে, চিতা হয়তো ওত পেতে রয়েছে সেই গাছেরই ডালে। সুযোগ বুঝেই শিকারির ওপর ঝাঁপিয়ে পড়বে। প্রথমত একটা কিল রাখা হলো, ঝর্ণার ধারে একটা ঝোপের পাশে মরা মোরগ। আমি কাছে একটা গাছের ডালে বসে রইলাম। 1-2 দিন গেল, কিছু হলো না। অথচ ঝোপের মধ্যে চিতার ল্যাজ আচড়ানোর শব্দ কানে এলো। বাদ 2-1 পাতার ফাঁকে তার জ্বলন্ত 2টি চোখও দৃষ্টিগোচর হলো, কিন্তু চিতা বাইরে এলো না।
সম্ভবত সে বাতাসে মানুষের গন্ধ পেয়ে থাকবে। বুঝলাম এভাবে তাকে কাবু করা যাবে না। আদিবাসীদের বললাম, এই তোমরা এক কাজ করো, 3 দিক থেকে ঝোপটা পেটাতে শুরু করো, তাহলে চিতা বের হয়ে পড়বে। আর ফাঁকা দিক দিয়ে আমি তৈরি থাকবো বন্দুক নিয়ে, বের হলেই গুলি চালাবো। এতে বিপদের সম্ভাবনাও যথেষ্ট। মরিয়া চিতা লোকেদের ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে, যার ওপর পড়বে তার নিস্তার নেই। কিন্তু শিকারে কিছু বিপদের সম্ভাবনা থাকে। ঝোপের একটা দিকে ঝর্ণা, ঝর্ণা এখানে অনেক নিচে। ঝুঁকে পড়লে তবেই তার উচ্ছল জলস্রোত দেখা যায়। ঢালুপাড় জঙ্গলের সমাকীর্ণ। সেদিকে বন্দুক তাক করে আমি বসলাম। এদিকে লোকেরা টিন আর ক্যানেস্তারা পিটোতে লাগলো। অত্যাচারী 2-1 কাপড়ের বলে পেট্রোল মাখিয়ে তাতে আগুন জ্বেলে ঝোপের মধ্যে ফেলতে শুরু করলো। কাজ হলো। ঝোপের অন্তরাল থেকে চিতার ক্রুদ্ধ গর্জন শোনা গেল। প্রায় ঘন্টা কয়েক পর ঝোপের মধ্যে একটা তীব্র আলো। চিতা লাফিয়ে শূন্যে উঠল। পরিষ্কার দিনের আলো, আকাশে ছিটে ফোটা মেঘ নেই, হলুদ রঙের একটা বলের আকার। চিতা নিজের শরীরটা গুটিয়ে নিয়েছে। কাচের মার্বেলের মতন দুটো চোখ জলজল করছে। বড় বড় দাঁতের ফাঁক দিয়ে লাল টকটকে মুখটা বেরিয়ে পড়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই গুলি করলাম, পর পর 2 গুলি। প্রথমটা পেছনের পায়ের ওপর লাগলো, দ্বিতীয়টা চোয়ালে। চোয়াল ভেঙে যাবার শব্দও হলো। শূন্যের ডিগবাজি দিয়ে চিতাটা নিচের ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেল। তার প্রাণে বেঁচে থাকার প্রশ্নই ওঠে না। চোয়াল গুড়িয়ে যেতে নিজে চোখে দেখেছি, কিন্তু আফসোস হলো শিকার হাতের মুঠো এলো না। খুব অল্প সময়, তবুও তার মধ্যে নজর এড়ায়নি। চিতার একটা কান নেই। সম্ভবত বনে বাজারে ঘোরার সময় কাটা গাছের সঙ্গে কানটা কেটে গিয়েছে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য আরও বিস্ময়কর, চিতার দেহের একপাশে কোনো দাগ নেই, ধূসর বর্ণ। পরে 2-1 পশুতত্ত্ববিদদের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছিলাম। তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। চিতাটা যে মারা গিয়েছিল সে বিষয়ে নিশ্চিত হওয়ার আরও একটা কারণ ছিল। তারপর থেকে আর কোনো রকম উপদ্রব হয়নি। বছর 10 পরে আবার সেই উপদ্রব। বাঁচা বাবু বাঁচা, সর্বনাশ হয়ে যাচ্ছে। পেছনে দাঁড়ানো একজন মোড়লের কথার প্রতিবাদ করলো। এ কি বাঘ যে বাবু বন্দুকের টোটা ভরে মারবে আর বাঘ খতম? এ তো পিরেত, বাঘের রূপ ধরে এসেছে। শুনলাম, কোনো মন্তব্য করলাম না। আদিবাসীদের জগতে ভূত পেতের অবাধ রাজত্ব। হঠাৎ ঝড়ে গাছ পড়ে গেল, সেও অপদেবতার কাণ্ড। গভীর রাত্রে শকুনি শাবকের করুণ কান্না, পেতের কারসাজি। যা হোক, ঠিক করলাম পরের দিনই শিকারে বের হব। মোড়লকে আমার সঙ্গে দেখা করতে বলে দিলাম, চিতার গতিবিধি সম্পর্কে বিশেষ রূপে জানবার জন্য। পরের দিন সকালে খাটিয়ায় বসে চা পান করছি। মোড়ল এসে দাঁড়ালো। কি খবর বলো? খবর আর কি বলবো বাবু, কাল মুমিন যা বলেছে কথাটা মিথ্যে নয়। মুমিন? সে আবার কে? আর সে কি বলেছে? মুমিন আমার ভাইয়ের ছেলে, সে যে বলেছে চিতা নয় অপদেবতা, ঠিকই বলেছে। কেন? তাকে স্বীকার করা যায় না। মাস 6 আগে বন বিভাগের এক সাহেব এসেছিল, 10 দিন ধরে নাজেহাল। এই দেখলো চিতার সামনের এক গাছের আড়ালে বন্দুক ছুড়লো, ব্যাস, কোথাও কিছু নেই। একটু পরেই দেখলো চিতা পিছনের পাথরের এক ঢিবির পাশে। শেষকালে সাহেব বন্দুক কাঁধে নিয়ে ফিরে গিয়েছিল, স্বীকার করেছিল চিতা নয়, ভৌতিক কিছু একটা। এসে বললাম, সাহেব স্বীকার করতে যাওয়ার আগে ক গ্লাস শরাব টেনে নিতেন, সে হিসাব রাখো মোড়ল। শুধু সামনে পিছনে কেন, তেমন হলে চারপাশে 4টে চিতাও দেখতে পেত। আমার রসিকতায় মোড়ল হাসলো না। মোড়লের কাছে শুনলাম, নদীর ওপারে বনের মধ্যে চিতার আস্তানা। সময় সুযোগ বুঝে সে নদী সাঁতরে এপারে চলে আসে। পুরে যখন এপারে মাঠের আদিবাসী ছেলেরা গরু ছাগল চড়াতে আসে, তখন তাদের অন্য মনস্কতার সুযোগ নিয়ে চিতা ছোট সাইজের গরু কিংবা ছাগলের ওপর লাফিয়ে পড়ে। তারপর আধমরা শিকার পিঠে নিয়ে অক্লেশে নদী পার হয়ে নিজের আস্তানায় ফিরে যায়। কোনো কোনো দিনও এপারের জঙ্গলের মধ্যে বসেও আহার শেষ করে। একটা বেপরোয়া ভাব, অকুত ভয়, অসম সাহসিক।
পিতবনের একটি অগ্নিশিখা, আশেপাশে সকলেরই আতঙ্ক। আমি বললাম, ঠিক আছে, আজ দুপুরবেলা গাছের ডালে বন্দুক নিয়ে অপেক্ষা করব, ঠিক গোচারণ ভূমির পাশে। হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হবে, কিন্তু এছাড়া আর পথ দেখছি না। খাওয়া দাওয়ার পর খাকি শার্ট আর হাফ প্যান্ট পরে তৈরি হচ্ছি। এলো গোকুল প্রসাদ। আমি যে পেট্রোল কোম্পানির প্রতিনিধি, গোকুল প্রসাদ সেই কোম্পানিরই এখানকার ডিস্ট্রিবিউটর। আমাকে দেখে বলল, একি এই রণসাজে কোথায়? অবশ্য কিপাং নদীর ধারে হরিয়ালা তিতিরে ঝাঁক নামে এই সময়। পাখি নয় গোকুল, চিতা শিকারে। দৃশ্যত গোকুল প্রসাদের মুখের রং বদলালো। সে গলার স্বর নামিয়ে বলল, জঙ্গলে যে চিতা অত্যাচার করছে সেটা নাকি? হ্যাঁ, আদিবাসীর দল এসেছিল, সেই চিতার কথাই বললো। সর্বনাশ, ও কাজ করবেন না। গোকুল প্রসাদের কণ্ঠে আতঙ্কের স্পর্শ। কেন? ওটা চিতা নয়, অশরীরী কিছু। জানতাম গোকুল প্রসাদ কখনো নেশা ভান করে না। জানতাম জীবনে বিড়ি সিগারেটও খায়নি। কাজেই নেশার ঘরে কিছু দেখবে এমন সম্ভাবনাও কম। তবে গোকুল প্রসাদের সঙ্গে দেখা হয়েছিল বছরখানেক আগে। তখনও পর্যন্ত সে অকলঙ্ক চরিত্রই ছিল। বছরখানেকের মধ্যে যদি নেশার দাস হয়ে থাকে তাহলে বলতে পারবো না। তাই প্রশ্ন করলাম, কি ব্যাপার বলো তো? গোকুল প্রসাদ খাটিয়ার ওপর চেপে বসলো। দিন 15 আগে আমি রায়পুর থেকে ফিরছিলাম, চাচার বাড়ি থেকে। বের হতে দেরি হয়ে গেল। মাঝপথে সন্ধ্যা নামলো। আমি গাড়ি চালিয়ে আসছিলাম। জঙ্গলের পাশের রাস্তায় এসেছি। দেখি ঝোপের ধারে একটা চিতা বসে বসে নিজের থাবা চাটছে। মোটরের হেডলাইটে তার দুটো চোখ সবুজ মার্বেলের মতো জ্বলে উঠলো। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। সঙ্গে কোনো হাতিয়ার নেই। চিতা যদি মোটরের উপর ঝাঁপিয়ে পড়ে তাহলেই বিপদ। মরিয়া হয়ে আমি অ্যাক্সিলেটরে চাপ দিলাম। স্পিডোমিটারের কাঁটা থরথর করে কাঁপতে লাগলো। মোটর বাতাসের বেগে উড়ে চলল। মাইল 2 গিয়ে মোটরের গতি কমালাম। বাঘ ঘুরতেই এক দৃশ্য, ঝোপের কাছে বসে চিতাটা থাবা চাটছে। আমি হেসে অভয় দিলাম। তা তোমার কি ধারণা, এত বড় জঙ্গলে চিতা মাত্র একটি আর নেই? গোকুল প্রসাদ মানতে চাইল না। কিন্তু এক চিতা, সে বিষয়ে আমার সন্দেহ নেই। এক সাইজ, একই বসার ভঙ্গি, পরপর 4 বার একই দৃশ্য দেখলাম। আমি আর কিছু বললাম না। এদেশে সিদ্ধি পান নেশার মধ্যে পরিণত হয় না। খুব সম্ভবত চাচার বাড়িতে গোকুল প্রসাদ সিদ্ধির শরবত পান করে থাকবে। তারই কল্যাণে রাস্তার দুপাশে কেবল চিতাই দেখছে। একটু বসে গোকুল প্রসাদ চলে গেল। তারপরই মোড়ল এলো। আমি তৈরি ছিলাম। মোড়লের সঙ্গে বের হয়ে পড়লাম। তা এবার কিল কি হবে? পথে যেতে জিজ্ঞাসা করলাম, একটা ছাগলের বাচ্চা এনেছি, সেটাকে গাছের তলায় বেঁধে রাখবো, তুই মাচা বেঁধে গাছের তলায় বসবি। এমন ব্যবস্থায় সন্দেহ প্রকাশ করলাম। কিন্তু চিতার পক্ষে গাছে ওঠা মোটেই অসুবিধাজনক নয়। মোড়ল বলল, সে ব্যবস্থা আয়োজন করা অবশ্য হয়েছে। ভালোই, কিন্তু গাছে উঠে কোনো গেলে কারণে জঙ্গল থেকে বিপদের কাঁঠাল সম্মুখীন গাছ হলে এনে তলায় রেখে দ্রুত দেবো। গাছ থেকে কাঁঠাল গাছ অবতরণ দেখলে করার পথও বন্ধ। বাঘ সেদিকে ঘেঁষে না। আমি শুধু মোড়লকে জিজ্ঞাসা করলাম, যে গাছে মাচা বাঁধা হবে তার আশেপাশে অন্য গাছ আছে? মোড়ল মাথা নাড়ল। আমার এই প্রশ্ন করার উদ্দেশ্য, সীতাটা পাশের কোনো গাছে উঠে আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারে কি না। যখন মাচার কাছে গিয়ে পৌঁছলাম তখন দুপুরের রোদ স্তিমিত। এমনিতেই ঘন অরণ্যের সঙ্গে সূর্যালোকের প্রবেশ নিষেধ। জনাচারেক লোক অপেক্ষা করছিল। একজনের হাতে দড়িতে বাঁধা ছাগলখানা, সেটারই পরিত্রাণী চিৎকারে অরণ্য মুখরিত। আমি ভেবেছিলাম আমার সঙ্গে কেউ একজন মাচায় থাকবে, কিন্তু কার্যকালে দেখা গেল কেউ থাকতে রাজি নয়। এমনকি মোড়লের বাড়িতেও মেয়ের অসুখ। তবে যাওয়ার সময় মোড়ল আশ্বাস দিয়ে গেল আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। ছাগলখানার চিৎকারে আকৃষ্ট হয়ে চিতাটা শীঘ্রই দেখা যাবে। তাছাড়া এই সময় বনের জন্তুরা অনেকেই নদীতে জল পান করতে আসে। অতএব গাছে হেলান দিয়ে বন্দুক কোলে নিয়ে চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। রোদের তেজ ম্লান হয়ে এলো। গাছের ছায়া দীর্ঘতর। 2-1টা মেটে রঙের খরগোশ ইতস্তত দৌড়াদৌড়ি শুরু করলো। পাখিরা কুলায় ফিরল। তাদের অপূর্ব কাকলিতে অরণ্য নীরবতা খানখান হয়ে গেল। সন্ধে নামলো। ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক।
দূরে একটা ময়ূরের ডাক শোনা গেল, কিন্তু চিতার দেখা নেই। আরও আশ্চর্য, ছাগলখানা নির্ভয়ে ঘুমোচ্ছে। কোন দিক থেকে কোনো উপদ্রব হতে পারে এমন চিন্তা তার নেই। কাগজে মোড়া খাবার আর ফ্লাক্স থেকে জল পান করলাম। বুঝতে পারলাম সারা রাত এরকমই ত্রিশঙ্কুর মতন কাটাতে হবে। এই সময় গাছ থেকে নেমে ফেরার চেষ্টা বাতুলতা। একটু বোধহয় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। নিশাচর পাখির কর্কশ কণ্ঠস্বরে তন্দ্রা ভেঙে গেল। ছাগলখানা তখনও অঘরে ঘুমোচ্ছে। ঝোপের পাশে দুটি জ্বলন্ত দৃষ্টি। বুঝতে পারলাম চিতা ঝোপের মধ্যে অপেক্ষা করছে, সুযোগ বুঝে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়বে। এখন আর অন্ধকার নেই। চাঁদের অমল জ্যোৎস্নায় বনভূমি যেন ম্লান করে উঠেছে। আমি যেদিকে বসে আছি সেদিকটা অন্ধকার, ঘন পাতার রাশির জন্য। কিন্তু গোচারণ ভূমি, নদীর পাড়, ছোট ছোট ঝোপ সবই দুগ্ধ ধবল। ঝোপটা নড়ে উঠল। আমি বন্দুক নিয়ে তৈরি ছিলাম। চিতা সন্তর্পণে ঝোপ থেকে বাইরে এসে দাঁড়ালো। চিতাটা পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও একটু অন্ধকার নেই। আমি এক ঝলক দেখেই চমকে উঠলাম। একটা কান কাটা, শরীরের এদিকে কোনো দাগ নেই, ধূসর বর্ণ। তার অর্থ বছর 10 আগে যে চিতাকে গুলি করে হত্যা করেছিলাম, পরলোক থেকে সে চিতায় আবার ফিরে এসে আমার সামনে দাঁড়িয়েছে। অবশ্য মুহূর্তের জন্য এমনই একটা চিন্তা আমার মনকে আচ্ছন্ন করেছিল। তারপরেই মনকে বোঝাতে শুরু করলাম, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে। কাটা ঝোপের আঘাতে যে কোনো জন্তুরই কান কাটা যেতে পারে, এর মধ্যে আশ্চর্যজনক হওয়ার কিছুই নেই। বিশেষ করে সিংহ, বাঘ, চিতা যারা শিকার ধরার আগেই গুটি মেরে চলে। আর দেহের কিছুটা ধূসর হওয়ার বিচিত্র নয়। কে জানে সামনে দাঁড়ানো চিতাটা 10 বছর আগে চিতার বংশোদ্ভূত কিনা। চিতার গন্ধে ছাগলখানা জেগে উঠেছে। শুধু জেগে নয়, বিপদের গুরুত্ব বুঝতে পেরেছে। তারস্বরে চিৎকার করছে আর রজ্জুমুক্ত হওয়ার প্রাণপণ চেষ্টা। আশ্চর্য, চিতার লক্ষ্য কিন্তু ছাগল নয়। সে এক দৃষ্টিতে আমার দিকে দেখছে, দুটি চোখ প্রতিহিংসায় বিচ্ছুরিত। একটু চিন্তায় পড়লাম। কিছু বলা যায় না। যে ডালে আমি বসে আছি সেটা এমন কিছু উঁচুতে নয়, 2-1 চেষ্টা করলেই নাগাল পেয়ে যেতে পারে। তারপর দুজনে গড়াগড়ি করে কাটা স্তূপের ওপর পড়ব। বন্দুক ঠিক করে বসে রইলাম। চিতা শূন্যে লাফ দিলেই ট্রিগার টিপব। দোনলা বন্দুক, প্রয়োজন হলে দ্বিতীয় গুলিও ছুটতে হবে। ঠিক তাই। চিতাটা নিচু হয়ে মাটির সঙ্গে প্রায় মিশিয়ে দিল। প্রবল বেগে ল্যাজটা আঁচড়াচ্ছে। লেজের ঝাপটায় শুকনো পাতার স্তূপ ইতস্তত উঠতে লাগলো। দৃষ্টি কিন্তু আমার দিকে। কয়েক মুহূর্ত তারপরেই চিতা লাফ দিল। সঙ্গে সঙ্গেই গুলি ছুড়লাম। ঠিক পাঁজরে গিয়ে লাগলো। শূন্যে মুখ বিকৃত করে চিতা পাক দিয়ে সশব্দে মাটির ওপর পড়ল। 4 পা প্রসারিত করে মরণ যন্ত্রণায় সমস্ত শরীরটা বার 2-1 কুঞ্চিত করলো। তারপর স্থির হয়ে গেল। এখন নামা বিপজ্জনক। তাছাড়া আমার নামবার কোনো উপায়ও ছিল না। তলায় কাটা স্তূপ। অনেক শিকারের কাহিনীতে পড়েছি, বাঘ নিস্তেজ হয়ে পড়ে থাকে মৃতের ভান করে। উৎফুল্ল শিকারির কাছে গেলেই তার প্রচণ্ড থাবার আঘাতে কিংবা দংশনে প্রাণ হারায়। ঠিক করলাম সারাটা রাত গাছের ওপরেই থাকবো। যা কিছু করার ভোরের আলো ফুটলেই করা সমীচীন হবে। কোমরের বেল্ট খুলে নিজেকে গাছের ডালের সঙ্গে শক্ত করে বাঁধলাম। নিদ্রার ঘরে ছিটকে নিচে পড়ে যাওয়া বিচিত্র নয়। নির্মেঘ আকাশ, সব কিছু দিনের মতো পরিষ্কার। চিতার দিকে দেখতে দেখতে চমকে উঠলাম। স্পষ্ট দেখলাম আমার গুলি তার পাঁজর বিদ্ধ করেছিল, কিন্তু চোয়াল বেরিয়ে টাটকা রক্তের স্রোত গড়িয়ে পড়ছে। 10 বছর আগে ঠিক যেখানে গুলি লেগেছিল, পাঁজর আর চোয়ালের দূরত্ব অনেকটা। গুলি পিছলে চোয়ালে লাগবে তা সম্ভব নয়। আশ্চর্য কাণ্ড। এই প্রথম শরীরের একটা শিহরণ অনুভব করলাম। অরণ্যে অন্য সব শব্দ জাদুমন্ত্রে যেন থেমে গেল। এমনকি ঝিঝির ডাকও। এক সময় নিদ্রিত হয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙলো তখন ভোর হয়ে গিয়েছে। চারিদিকে পাখির স্বর শোনা যাচ্ছে। সামনের দিকে চেয়ে চমকে উঠলাম। কোথাও চিতা নেই, অথচ ছাগলটাও উধাও। অলৌকিক ব্যাপার। গাছ থেকে অনেক কষ্টে নেমে পড়লাম। কাঁটায় 2-1 জায়গায় চিরেও গেল। ছাগলটা যে দড়িতে বাঁধা ছিল তাও নেই, খুঁটিটাও নিখোঁজ। তাহলে কাল রাতে সব কিছু কি স্বপ্ন ঘটেছিল? তাও কি সম্ভব? নিজের বন্দুক পরীক্ষা করে দেখলাম
দুটো গুলিই রয়েছে। গুলি ছোড়া হয়েছিল তার কোনো প্রমাণও নেই। একটু পরে আদিবাসীরা এসে জড়ো হবে। কি বলবো তাদের? আমার পরাজয়ের কাহিনী আদিবাসীদের কাছে রটে যাওয়ার চেয়ে নিঃশব্দে আত্মগোপন করাই বুদ্ধিমানের কাজ। চলতে শুরু করলাম। একটু চলতেই মনে হলো পিছনে কে যেন আমাকে সন্তর্পণে অনুসরণ করছে। পিছন ফিরে দেখেই থমকে দাঁড়ালাম। চলার শক্তি ওকে যেন হরণ করে নিল। গাছের আড়ালে সেই চিতা, দুটি চোখে আগুনের ঝলক, চোয়াল আর পাঁজরে রক্ত ক্ষত। আহত চিতা কি আমায় অনুসরণ করছে? কিন্তু বন্দুকের গুলি দুটোই যখন অটুট, তখন চিতা আহত হলো কি করে? বন্দুক তুললাম। মনে হলো ভোরের কুয়াশার মধ্যে চিতা যেন মিলিয়ে গেল। একবার নয়, এক দৃশ্য বারবার, 3 বার। কখনো সামনে, কখনো পাশে, কখনো পেছনে। অগ্নিঝরা দৃষ্টি দিয়ে আমাকে জরিপ করতে করতে চিতা চলেছে। তারপর অনেক দিন কেটে গিয়েছে। বয়স হয়েছে, শিকার করার শক্তি আর নেশা কোনোটাই নেই। প্রায় অবসর জীবনযাপন করছি। মাঝে মাঝে রায়পুর অঞ্চলের বন বিভাগের কয়েকজন দেখা করতে আসে। সকলেরই মুখে একই কাহিনী শুনি। কান কাটার আর রক্তাক্ত দেহ নিয়ে যে চিতাকে প্রায় রাতের অন্ধকারে দেখা যায়, তাকে বধ করা কোনো শিকারীর পক্ষে সম্ভব হয়নি। সকলেই বাধ্য হয়ে স্বীকার করেছে ওটা চিতা নয়। হয়তো চিতা নয়, চিতার প্রেতাত্মা। আমারও তাই মত। কিন্তু আমার যুক্তিবাদী বন্ধুরা, যারা সব কিছু বিজ্ঞানের কষ্টিপাথরে যাচাই করে নিতে চান, তাদের আমি কি করে বোঝাবো? অতীন্দ্রিয় জগতের রহস্য যুক্তি নির্ভর নয়, বিশ্বাস নির্ভর। নমস্কার। যদি গল্প পাঠে ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।